আসসালামু আলাইকুম। লোরো এটা এমন এক জিন প্রজাতি যার সাহায্যে মানুষেরা অনেক অল্প সময়ে ধন সম্পদের মালিক হতে পারে। তবে এই জিন শুধুমাত্র দেয়ই না, বরং এর বদলে অনেক কিছু ছিনিয়েও নেয়। আজকের গল্পটি ইন্দোনেশিয়ার এমনই এক পরিবারের, যে পরিবারের সকলে শিকার হয়েছিল এই জিনের ভয়ানক তাণ্ডবের। তারা এই জিনের হাত থেকে বাঁচতে পারবে নাকি এই জিনের শিকার হবে প্রত্যেকে, এটা জানার জন্য চলুন কোনো রকম স্পয়লার ছাড়াই সদ্য মুক্তি পাওয়া এই ইন্দোনেশিয়ান মুভির গল্পটি জানা যাক, যার নাম রাম্বুত কাফান। গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটা হসপিটালের দৃশ্য দেখিয়ে, যেখানে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে তার মেয়ে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে যাচ্ছিল। এই মহিলার নাম ছিল মির্না এবং তার মেয়ের নাম তারিন। মাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে তারিন তার বাবা আনোয়ারকে কল করে এই সব কিছুর ব্যাপারে জানায়। আনোয়ার তাই তখনই রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। এদিকে জানা যায় মির্নার ইন্টারনাল ব্লিডিং হয়েছে, এ কারণে তার ইমিডিয়েট অপারেশন করা দরকার। যে ব্যাপারটা নিয়ে একদমই খুশি ছিল না মির্না, কেননা এতে করে তার সন্তানকে মেরে ফেলা হবে। আর ঠিক এমনটিই হয়। তার অপারেশন করা হয় এবং তার পেটের ভেতর থেকে ওই নবজাতক শিশুকে বের করে আনা হয়, যাকে বের করে আনতেই ডক্টররা কাঁপতে শুরু করে, কেননা এটা একদমই দেখতে মানুষের বাচ্চার মতো ছিল না। চুলে পেঁচানো খুব অদ্ভুত কিছু একটা ছিল। তারা বুঝতেই পারছিল না যে এই জিনিসটা তারা কিভাবে ব্যাখ্যা করবে। তাই তো ব্যাপারটা মির্নার সামনে না আসতে দিয়ে ওই রাতেই আনোয়ার ওই ছোট্ট বাচ্চা শিশুটাকে মাটির নিচে দাফন করে দেয়। সে পরম যত্নের সাথে কাফনের কাপড়ে পেঁচিয়ে এই ছোট্ট বাচ্চা শিশুটাকে দাফন করে, আর এরপর আসে মির্নার সাথে কথা বলতে। মির্নার ততক্ষণে জ্ঞান ফিরে গিয়েছিল। সে তো কান্নায় একেবারে ভেঙে পড়ে। বহু বছর ধরে সে চেষ্টা করছে একজন ছেলে সন্তানের জন্য, তবে প্রত্যেকবারই তার মিসক্যারেজ হয়ে যায়। এইবারও সে আপ্রাণ চেষ্টা করেছিল যাতে করে এই বাচ্চাটিকে সে বাঁচাতে পারে, তবে সেটা আর সম্ভব হলো না। তখন তার হাজবেন্ড আনোয়ার তাকে বোঝায় যে তাদের ছেলের কি প্রয়োজন। এমনিতেই তাদের মেয়ে তারিনকে নিয়ে তারা ভীষণ খুশি আছে, এটা নিয়েই তার শুকরিয়া আদায় করা উচিত। একথা বলতে না বলতেই সেখানে চলে আসে তারিন। তারিনকে সামনে দেখে মির্নাও যেন নিজের দুঃখ কিছু সময়ের জন্য ভুলে যায়। ওই রাতেই মির্নাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারিন যখন খাবার খেতে আসে, তখন সে দেখতে পায় মির্না খাবার টেবিলে নেই। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আনোয়ার বলে মির্নার শরীর ভালো লাগছে না, তাই সে তার রুমেই খাবে। একথা শুনে তারিন তখনই চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। তার মা খুব অদ্ভুতভাবে বেডের উপর বসেছিল। তারিন তার সাথে কথা বলার এত চেষ্টা করে, তবে সে কোনো কথারই উত্তর দেয় না। তখনই সেখানে চলে আসে আনোয়ার এবং তারিনকে বোঝায় যে তার মা হয়তো বা একা থাকতে চায়, তাই সে যেন তার মাকে এখন কোনো রকম ডিস্টার্ব না করে। একথা বলে সে কোনো মতে বুঝিয়ে তারিনকে সেখান থেকে নিয়ে আসে। এমন সময় সেখানে মির্নার জন্য খাবার নিয়ে আসে তাদের বাড়ির কাজের মেয়ে তিনি মির্নার সামনে খাবার দিলে আমরা দেখতে পাই মির্না খুব অদ্ভুতভাবে তিনির দিকে তাকিয়ে আছে। তিনিও এতে করে কিছুটা অস্বস্তি বোধ করে। এদিকে তারিন এবং আনোয়ার খাবার টেবিলে এসে দেখতে পায় সেখানে আনোয়ারের ছোট ভাই সুভান এসেছে। তবে তার এইভাবে আসাটা আনোয়ারের ভালো লাগে না, তাই সে তাকে বাইরে ডেকে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন উত্তরে সুভান বলে যে সে তার বংশীয়ভাবে পাওয়া ওই বাড়িটির ব্যাপারে কথা বলতে এসেছে। তার এখন টাকার প্রয়োজন, তাই সে তার বাড়ির অংশটুকু বিক্রি করতে চায়। তবে তার ভাই কিছুতেই বাড়ির কোনো অংশই বিক্রি করতে চাইছিল না। আনোয়ার চাইছিল সেই তার ভাইকে অর্থাৎ সুভানকে ওই বাড়ির বদলে টাকা দিবে এবং বাড়িটি সে নিজের কাছে রেখে দিবে, কেননা এই বাড়িটি তার পূর্বপুরুষের এবং অনেক ইতিহাস এই বাড়ির সাথে জড়িয়ে আছে। তবে এই প্রস্তাবে সুভান রাজি হয় না, কেননা তার মতে সে তার প্রাপ্য টাকা চাইছে, আর এই টাকা যদি আনোয়ার তাকে দেয় তাহলে সেটা ধারের মতো হবে। এই নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি চলে, আর এরপর ফাইনালি সুভান কিছুদিন অপেক্ষার জন্য রাজি হয়। এর মধ্যেই সে আনোয়ারকে কোনো একটা ব্যবস্থা করতে বলে। তবে আমরা বুঝতে পারছিলাম যে আনোয়ার কোনো একটা বিশেষ কারণে ওই বাড়িটি কিছুতেই বিক্রি করতে চাইছে না। তাই তো সুভানের সাথে কথা বলার পর তার ভীষণ মন খারাপ হয়ে যায়। এরপর সে তারিনকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে আজ বাইরে কোথাও যাবে কিনা। তারিন জানায় যে সে কলেজ থেকে অফ নিয়েছে ঠিকই, তবে আজ তার নতুন বিজনেসে একটা ডিল হতে চলেছে, যে কারণে তার সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পর আমরা তারিনের বান্ধবী ভিদার সাথে পরিচিত হই। এখানে একজন নতুন মেম্বারের সাথে তারিনের পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম ছিল নাভি। নাভি ওই কোম্পানি থেকে এসেছে যে কোম্পানির নতুন ডিল তারিনরা পেয়েছে।
নাভি চলে যাওয়ার পর তারা এই ব্যাপারে ডিটেলসে কথা বলে, যেখানে তারিনের এই কোম্পানির ওনারকে বেশ পরিচিত বলে মনে হয়। বাকিদের মনে হয় যে এই স্কিন কেয়ার কোম্পানি ভীষণ পপুলার, সেই সাথে ওই মহিলা ভীষণ রিচ, এ কারণেই হয়তো বা তারিনের পরিচিত বলে মনে হচ্ছে। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আনোয়ারের কোম্পানির দৃশ্য দেখতে পাই, যেখানে এই বছর আনোয়ারের কোম্পানি বেশ লাভবান হয়েছিল। তবুও আনোয়ারের এতে মন ভরে না। তার মনে হচ্ছিল যে তার কোম্পানি এখনো চাইলে আরো ভালো করতে পারে। সে মূলত শুধুমাত্র দেশের মধ্যেই নয়, বরং বিশ্বের ভেতরে তার কোম্পানিটিকে উচ্চ মর্যাদায় পৌঁছাতে চাইছিল, যে ব্যাপারটা নিয়ে সে সকলকে অনুপ্রাণিত করে। অন্যদিকে আমরা বাড়িতে দেখতে পাই যেখানে মীর্নার হুঁশ ছিল না। সে ঘুমের মধ্যে তারিনের নাম বলছিল, যে জিনিসটা দেখে তিনি বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা সে বারবার মীর্নার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, তবে তার হুঁশ কিছুতেই ফিরছিল না। এদিকে ওই সময় তারিন অফিস থেকে বেরিয়ে আসে, তবে সে তার গাড়ির চাবিটা কোথাও খুঁজে পাচ্ছিল না। তার মনে হয় যে সে হয়তোবা তার অফিস রুমে চাবিটা ফেলে রেখে এসেছে। তখনই পার্কিং লটে আসে নাবিল। নাবিল এখানে তাকে অফার করে যে সে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিবে। যেহেতু তারিন খুব অল্প সময়ের জন্য অফিসে এসেছিল এবং সে কিছুতেই তার মায়ের থেকে এতটা সময় দূরে থাকতে চাইছিল না, তাই সে আবারও চাবি নেওয়ার জন্য অফিসে যায় না, বরং সে নাবিলের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে অফিস রুমে আমরা আনোয়ারকে দেখতে পাই, যার কাছে তার সেক্রেটারি আসে এবং তার একটা মিটিংয়ের ব্যাপারে তাকে জানায়। একথা বলেই সে অদ্ভুতভাবে সেখানে দাঁড়িয়ে থাকে, যে ব্যাপারটা আনোয়ারও লক্ষ্য করে। তাই সে তাকে ইগনোর করার জন্য তার বদলে অন্য কাউকে পাঠিয়ে দেয় তার মিটিংয়ের স্থানে। এটা শুনে সোনিয়া অর্থাৎ ওই সেক্রেটারি রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য চলে আসে বাড়িতে, যেখানে তারিন নাবিলের সাথে তার বাড়িতে গিয়ে পৌঁছেছিল। সেখানে সে নাবিলকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে চলে যায় তার মায়ের কাছে। যাওয়ার সময় সে তিনির কাছ থেকে তার মায়ের খবর জানতে পারে, সেই সাথে এটাও জানতে পারে যে তার মায়ের হুঁশ নেই। সে বারবার তারিনের কথাই বলছে। তারিন তাই তো চলে যায় তার মায়ের সাথে দেখা করতে, যেখানে এবার আর তার মা তারিনের নাম নিচ্ছিল না, বরং ঘুমের ঘরেই সে বারবার সুভানের নাম নিচ্ছিল। মায়ের মুখে এইভাবে চাচার নাম শুনে তারিন বেশ অবাক হয়। সেও চেষ্টা করে তার মায়ের হুঁশ ফেরানোর, তবে তার মায়ের হুঁশ যেন কিছুতেই ফিরছিল না। এই ব্যাপার নিয়ে তারিন বেশ কনফিউজড হয়ে পড়ে। তবে সে আপাতত এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে নাবিলকে বিদায় জানিয়ে আবারও ভেতরে চলে যায়। ওই দিন রাতে অফিস শেষে আনোয়ার যখন অফিস থেকে বের হচ্ছিল, তখন তাকে লিফটের দিকে যেতে দেখে তার পিছু পিছু তার সেক্রেটারি সোনিয়াও যায়। তবে সোনিয়াকে দেখে আনোয়ার লিফট দাঁড় করায় না, বরং সে লিফটের দরজাটি বন্ধ করে দেয়। সাথে সাথে লিফটের ভেতরে থাকা লাইটগুলো বন্ধ হয়ে যায়, লিফটটা থেমে যায়। আনোয়ার বিচলিত তখন হয়ে পড়ে যখন লিফটের ভেতরে বারবার নক করার আওয়াজ আসতে থাকে, যেন লিফটের উপরের অংশ দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছিল। এটা দেখে আনোয়ার খুব ঘাবড়ে যায়। এমন সময় হঠাৎই এক বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। দেখা যায় লিফটের দেওয়ালে ওই বাচ্চাটির লাশ ঝুলে আছে, যাকে কিনা গত রাতেই সে দাফন করে এসেছে। এই সব কিছুতে আনোয়ার খুব ঘাবড়ে যায়। তাই তো সে তখনই আর দেরি না করে বাড়িতে ফিরে আসে, যেখানে ঠিক ওই সময় সুভানও এসেছিল। কেননা আজ দিনের বেলা সে তার পুরনো বাড়িতে গিয়েছিল, যেখানকার তালা পর্যন্ত আনোয়ার চেঞ্জ করে দিয়েছে, যার ফলে সুভান চাইলেও ওই বাড়িটি বিক্রির জন্য এখন আর কোনো ক্রেতাকে দেখাতে পারছিল না। এই ব্যাপারে সে যখন আনোয়ারের সাথে কথা বলার চেষ্টা করে, তখন আনোয়ার তার উপর আরো বেশি চটে যায়। এমনিতেই সে নিজের সমস্যা নিয়ে অনেক বেশি জর্জরিত ছিল। এই সব কিছু উপর থেকে দেখছিল তারিন নিজেও। এখন সুভানকে বেরিয়ে যেতে দেখে তারিন চলে আসে তার বাবার সাথে কথা বলতে। তার মনে হচ্ছিল তার মাকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার। এর কারণ জিজ্ঞাসা করলে সে জানায় আজকের ঘটনা, অর্থাৎ আজ সারাদিন তার মা বেহুশ অবস্থায় সুভানের নাম বলেছে। তারিনের তো মনে হচ্ছিল সুভান হয়তো বা তার উপর কোনো রকম কালো জাদু করেছে, পুরনো ওই বাড়িটি নিজের করে পাওয়ার উদ্দেশ্যে। একথা শুনে আনোয়ার তাকে এমন কথা বলতেও নিষেধ করে, কেননা সে তার ভাইকে বিশ্বাস করত, আর সে চাইছিল না যে তার ভাইয়ের উপর কেউ এইভাবে আঙুল উঠাক। তাই তো সে তারিনকে বুঝিয়ে নিয়ে চলে যায় মীর্নার কাছে, যেখানে মীর্না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল টেনে টেনে তুলে ফেলছিল। ওই সময়ও সে কারোর ডাকে বা কারোর কথায় কোনো রকম সাড়া পর্যন্ত দিচ্ছিল না। আনোয়ার তাকে কোনো মতে বুঝিয়ে বিছানায় এনে বসায়। তখন তার হাতে এতগুলো চুল দেখে তারিন বেশ চিন্তিত হয়ে পড়ে। সে আনোয়ারকে বলে যে তার মায়ের চুল পড়ে যাচ্ছে। আনোয়ার বলে সে খুব শীঘ্রই তার মাকে হসপিটালে নিয়ে যাবে।
তবে তারিন এটা শুনে খুব একটা খুশি হয় না। সে একটু সাইডে যায় এবং তার বাবার সাথে কথা বলে। সে পুরোপুরিভাবে নিশ্চিত ছিল যে তার মায়ের উপর কেউ কালো জাদু করেছে, আর এই মানুষটা আর কেউ নয় বরং তার নিজেরই চাচা সুভান। তবে আনোয়ার এই কথায় একদমই সায় দেয় না। সে তো বরং তারিনকে এই ব্যাপারে চুপ থাকতে বলে, যতক্ষণ না পর্যন্ত আনোয়ার এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ যেন তারিন এই ব্যাপারে কারোর সাথে শেয়ার না করে। এভাবেই সে কোনো মতে তারিনকে বুঝিয়ে নেয়। তাই তো তারিন নিজের রুমে ফিরে গিয়ে কাজে বসে পড়ে। তখনই আচমকা তার ঘরের জানালাটি আপনা আপনি খুলে যায়। তারিন উঠে যায় সেটা লাগানোর জন্য। সে দেখতে পায় ব্যালকনিতে তার মা একা একা দাঁড়িয়ে আছে। তাই তো সে ছুটে চলে যায় ব্যালকনিতে। তবে অবাক করা বিষয় হলো, ব্যালকনিতে গিয়ে সে দেখতে পায় সেখানে তো তার মা নেই। তাই তো সে চিন্তিত হয়ে পড়ে এবং তখনই তার মায়ের ঘরে যাওয়ার জন্য সেদিকেই ছুটতে থাকে। পথে দেখা হয় তার বাবার সাথে, যে কিনা কোনো এক কাজে বাড়ি থেকে বের হচ্ছিল। সে যখন তার মায়ের ব্যালকনিতে থাকার ব্যাপারটা জানায় তখন আনোয়ার খুব একটা চিন্তিত হয় না এবং বলে তার মা তো ঘুমিয়ে আছে, হয়তোবা তারিনই ভুলভাল দেখেছে। তার মাকে নিয়ে একটু বেশি চিন্তা করছে সে। তাই সে অতিরিক্ত চিন্তা করতে মানা করে তার মায়ের খেয়াল রাখতে বলে এবং নিজে কাজের জন্য বাইরে চলে যায়। ওই সময় আমরা একজন কবিরাজকে দেখতে পাই, যে কিনা আনোয়ারের ছবি নিয়ে তার উপর কোনো এক কালো জাদু করছিল। সে তার সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে সে কি নিশ্চিত এটা তারই ছবি যে লোকটিকে সে আপন করে পেতে চায়। তখনই আমরা দেখতে পাই কবিরাজের সামনে বসে আছে আনোয়ারের সেক্রেটারি সোনিয়া। অর্থাৎ সোনিয়া এখানে আনোয়ারকে নিজের করে পাওয়ার জন্য তার উপর কালো জাদু করছিল। এরই প্রভাব মির্নার উপর পড়ছে কিনা তা আপাতত আমরা জানতে পারি না। আপাতত এই কবিরাজ তার হাতে বিশেষ পানি তুলে দেয়। এই বিশেষ পানি সে দিনে 2 বেলা আনোয়ারকে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে বলে। এর ফলে আনোয়ারের মনে তার জন্য বিশেষ জায়গা তৈরি হবে। এখন দৃশ্য চলে যায় তারিনের কাছে, যে কিনা তার মায়ের কাছেই ওই রাতে ঘুমিয়েছিল। হঠাৎ করেই কিছু শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় জানালার কাছে তার মা দাঁড়িয়ে আওয়াজ করছে। দেখে মনে হচ্ছিল তার যেন কষ্ট হচ্ছে, তার মুখ থেকে কিছু একটা বের হতে চাচ্ছে। যা দেখে তারিন চলে যায় তার মায়ের জন্য পানি আনতে। পানি নিয়ে পিছে ঘুরতেই সে চমকে যায়। তার মা তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল। সে এখানে তারিনকে ধরে জোরে চিৎকার করতে থাকে, আর এরপর নিজেই নিজের মুখের ভেতরে হাত ঢুকিয়ে বেরিয়ে আনে একগুচ্ছ চুল। এই চুল বেরিয়ে আসার সাথে সাথেই তার মায়ের চোখ পুরোপুরিভাবে সাদা হয়ে যায় এবং সে মাটিতে গিয়ে পড়ে। তার কোনো হুঁশ ছিল না, যা দেখে তারিন একেবারেই ভেঙে পড়ে। সে তখনই তার মাকে হসপিটালে ভর্তি করে। এই খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই আনোয়ার সেখানে চলে আসে এবং তারিনের কাছ থেকে পুরো ঘটনা শুনে হতবাক হয়ে যায়। প্রথমে সে তার মেয়েকে শান্ত করে, আর এরপর মেয়েকে নিয়ে চলে যায় মির্নাকে দেখতে। মির্না তখনও পর্যন্ত অজ্ঞান ছিল, তবে ডাক্তারের চিকিৎসায় এখন তার অবস্থা কিছুটা ভালো। তবে সে এখনো পর্যন্ত সুস্থ নয়, তাই ডাক্তার তাদেরকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। বাইরে এসেই তারিন তিনিকে কল করে, কেননা সে বুঝতে পেরেছিল তার মাকে হসপিটালে ভর্তি রাখতে হবে। এই কারণেই সে তিনিকে তার মায়ের কিছু জিনিসপত্র সেই সাথে কাপড় চোপড় নিয়ে হসপিটালে আসতে বলে। তিনিও চলে যায় সরাসরি মির্নার ঘরে তার কাপড় চোপড় গুছিয়ে নেওয়ার জন্য। সে আলমারি থেকে কাপড় চোপড় বের করে বেডের উপর রেখেছিল। এমন সময় হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। কারোর একটা উপস্থিতি অনুভব করতে পারে তিনির মনে হচ্ছিল যে এই কান্নার আওয়াজ হয়তো বা বিছানার নিচে থেকে আসছে। তাই সে সাহস করে বিছানার নিচেটা চেক করে, তবে সেখানে কিছুই ছিল না। এমন সময় ঘরের লাইট বন্ধ হয়ে যায়। সে উপরে উঠতেই চমকে ওঠে, কেননা বিছানার উপর বসেছিল মির্না, যার হাতে ছিল ওই নবজাতকের লাশ। যা দেখে প্রচন্ড ভয় পেয়ে তিনি তখনই দৌড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে একটা দেওয়ালের সাথে এসে ধাক্কা খায় এবং নিজের পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে। তখনই তার পেছনে থাকা ব্যালকনির দরজাটি আপনা আপনি খুলে যায়। আমরা দেখতে পাই সেখানে মির্নার এক ভয়ানক রূপ একটা চেয়ারে বসে আছে, যার পুরো শরীর ভর্তি চুল। তিনিও এখানে সাহস করে আস্তে আস্তে করে পিছে ঘুরে তাকায়। সেখানে মির্নার এই বিভৎস রূপ দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে আরম্ভ করে। তবে পেটে ব্যথার কারণে সে ওইভাবে পালাতেও পারছিল না। এমন সময় সে কাউকে একটা দেখতে পায় যে কিনা দরজা ধাক্কাচ্ছিল, তবে এই দরজা খোলার সাহস পায় না তিনি। সে তখনই চলে যায় নিজের ঘরে এবং চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ফলে হসপিটালে থাকা তারিন তাকে বারবার কল করেও তার কোনো খোঁজ পায় না। এরই মাঝে হঠাৎ করে হসপিটালে তারিনের দেখা হয় নাবিলের সাথে।
নাবিল সেখানে তার কোনো অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছিল। সে যখন তারিনের মায়ের ব্যাপারে জানতে পারে তখন সে তারিনের মাকেও দেখতে চায়। তারিন নাবিলকে নিয়ে তার মায়ের কাছে যাচ্ছিল, এমন সময় হঠাৎই সে দেখতে পায় সুবহানকে, যে কিনা হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে। তারিনের মনে সন্দেহ জাগে, তাই সে তখনই নাবিলের সাথে সুবহানের পিছু নিতে শুরু করে। সে দেখতে পায় সুবহান বাইকে করে কোথাও একটা যাচ্ছে। সে নাবিলের বাইকে করে সুবহানের পিছু পিছু যায়। সুবহান মূলত তাদের ওই পুরনো বাড়ির সামনে গিয়েছিল, যেখানকার চাবি তার কাছে না থাকায় সে দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢোকে। এই জিনিসটা দেখে তারিনের মনে আরো বেশি সন্দেহ জাগে যে এই বাড়িটা তো বহু বছর ধরে বন্ধ, তাহলে তার চাচা এখানে কি করছে। সে এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করলে নাবিল ভেতরে যেতে চায়, তবে তারিন তাকে নিষেধ করে। সে বলে সে এই ব্যাপারে তার বাবাকে জানাবে, তার বাবাই কোনো না কোনো সিদ্ধান্ত নিবে। অন্যদিকে আমরা তার বাবা আনোয়ারকে দেখতে পাই, যাকে নিজের প্রেমের ফাঁদে ফেলানোর জন্য সনিয়া এখানে তার জন্য ওই পানি দিয়ে চা বানিয়ে নিয়ে আসে। তবে আনোয়ার সেটা পান করে না, বরং সে তো তখনই হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে হসপিটালে এসে তারিনের সাথে নাবিলকে দেখতে পায়। নাবিলের সাথে পরিচিত হওয়ার পর নাবিল তখনই বেরিয়ে যায়। তারিন এখানে আনোয়ারের সাথে কথা বলে যে তার একদমই মনে হয় না যে তার মা এই ডাক্তারদের চিকিৎসায় সুস্থ হবে, বরং তাদের উচিত কোনো কবিরাজের কাছে যাওয়া। সে নিজের চোখে দেখেছে তার মায়ের চোখ সাদা হতে, সে নিজের চোখে দেখেছে তার মায়ের মুখ থেকে রক্ত লাগা চুল বেরিয়ে আসতে। এই সব কিছু কালো জাদুর লক্ষণ। তার মনে হয় তার চাচা এটা করেছে। এরপরও আনোয়ার এটা মানতে চায় না। এবার তারিন একটু বিরক্ত হয়ে বলে আনোয়ার কেন এখনো পর্যন্ত তার চাচাকে বাঁচানোর কথা ভাবছে, তার মায়ের কথা না ভেবে। এই ব্যাপারটাই তো সে বুঝতে পারছে না। সে নিজের চোখে আজ সুবহানকে দেখেছে তাদের পুরনো বাড়িতে দেওয়াল টপকে প্রবেশ করতে। তবে আনোয়ারের মতে কখনোই সুবহান এমন কাজ করতে পারে না। সে এমনিও ইসলামিক বিষয় নিয়ে পড়াশোনা করেছে, তাই আনোয়ার পুরোপুরিভাবে নিশ্চিত যে এটা আর যেই হোক সুবহান না। তখনই আমরা সুবহানকে দেখতে পাই, যে কিনা আনোয়ারদের বাড়িতে সকলের অগোচরে প্রবেশ করে। তাকে এইভাবে প্রবেশ করতে দেখে ফেলে তিনি। যে ব্যাপারটা না জানা সুবহান সরাসরি চলে যায় আনোয়ারদের ঘরে। আনোয়ারের অনুপস্থিতিতে সে সেখানে গিয়ে ড্রয়ারগুলো চেক করতে থাকে, যা বাইরে থেকে বুঝতে পারছিল তিনিও কিছুটা সাহস করে ভেতরে প্রবেশ করে। তবে এই ব্যাপারটা সুবহান আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই সে দরজার পেছনে এসে দাঁড়িয়ে পড়ে। সে যখন তিনিকে ডাক দেয় তখন তিনি এইভাবে সুবহানকে সামনে দেখে বেশ ঘাবড়ে যায়। দৃশ্য চলে যায় সুবহান এবং আনোয়ারের পৈতৃক সম্পত্তি অর্থাৎ ওই বাড়িতে, যেখানে চুপি চুপি কেউ একজন রাতের অন্ধকারে প্রবেশ করে। আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং ছিল নাবিল। তবে নাবিল এখানে কেন এসেছিল? আমরা দেখতে পাই আসলে এই বাড়ির আঙিনায় আনোয়ার সেদিন নিজের ওই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে পুঁতে রেখে গিয়েছিল। নাবিল আসলে এই বাড়িতে ওই জায়গাটারই খোঁজ করছিল, কিন্তু এর কারণ কি তা আমরা আপাতত জানতে পারি না। আমরা শুধু দেখতে পাই যে সে ওই কবরটি খুঁড়ছে এবং সেখান থেকে বের করে এনেছে ওই ছোট্ট বাচ্চাটির লাশ। তবে সবথেকে ভয়ানক ব্যাপার হলো বাচ্চাটির লাশটি বের করার সাথে সাথে আশপাশ থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে, যেন এটা কোনো অশুভ শক্তি। আর এই শক্তির খোঁজে এখানে এসেছে নাবিল। এই ব্যাপারে কোনো কিছু না জানা তারিন হসপিটালে তার মায়ের খেয়াল রাখছিল। হঠাৎই সে ক্লান্ত হয়ে যাওয়ায় বাইরের দিকে যায় একটু পানীয় কিছু পান করার জন্য। তখন আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে নাবিল একটা ট্রেতে করে একটা ময়লা কাপড় এবং সেই সাথে এক টুকরো চুল নিয়ে যায় একজন মহিলার সামনে। মহিলাটি এই দুটো জিনিস দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং বলে ওঠে এটা তাহলে আনোয়ারের নবজাতক ওই শিশুর কাফনের কাপড় এবং আনোয়ারের স্ত্রী অর্থাৎ মির্নার চুল। এবার তাদের সম্পদ আর কেউ আটকাতে পারবে না, সেই সাথে আনোয়ার পারবে না তার স্ত্রীর মৃত্যু আটকাতে। একথা বলেই সে হাসতে থাকে, সেই সাথে শাবাশি দিতে থাকে নাবিলকে। তখনই আমরা জানতে পারি আজ যখন হসপিটালে সে তারিনের সাথে তার মাকে দেখার নাম করে গিয়েছিল, তখন সে মির্নার মাথা থেকে এই চুলের অংশটি ছিঁড়ে এনেছিল। মির্না তাকে আটকানোর চেষ্টাও করেছিল, তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে চিৎকার করে কাউকে ডাকতেও পারছিল না। দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং নাবিল ওই মহিলাকে উদ্দেশ্য করে বলে যে সে তাদের সম্পদের উন্নতির জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। অর্থাৎ প্রথম থেকেই নাবিলের তারিনের সাথে মেলামেশা ছিল শুধুমাত্র একটা নাটক। এর পেছনে ছিল তার ভয়ানক কোনো এক উদ্দেশ্য। আর এই মহিলা ছিল সে, যার ছবি সেদিন অফিসে দেখে তারিনের মনে হয়েছিল যে সে হয়তো বা এই মহিলাকে আগেও কোথাও দেখেছে।
যাক, এখন নাবিল সেখান থেকে সরা মাত্রই আমরা ওই মহিলাটিকে কিছু অদ্ভুত কাজ করতে দেখতে পাই। সে প্রথমে কাফনের কাপড়ে ওই চুলটাকে ভালো করে পেঁচিয়ে নেয়, আর এরপর এটা মুখের সাথে স্পর্শ করে সেটা তুলে ধরে লোড়ো নামক কারোর একটা উদ্দেশ্যে। এই লোড়ো হতে পারে কোনো জিন অথবা কোনো শয়তান, যাকে পূজা করে গেন্দিস অর্থাৎ এই মহিলা। ওই লোড়োর উদ্দেশ্যেই গেন্দিস এখানে এই জিনিসগুলো উৎসর্গ করে, অর্থাৎ মীরনাকে উৎসর্গ করে। নাবিল ওই ঘর থেকে বেরিয়ে আসলে আমরা বাইরেই একটা লোড়োর মূর্তি দেখতে পাই, যেটা দেখতে বেশ ক্রিপি ছিল। এখন ওই একই সময় আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে মীরনা আচমকাই নিজের সামনে একটা বড় কাফনের কাপড় দেখতে পায়, যেটা কিনা তেড়ে আসে তার দিকে, যা দেখে মীরনা ভয়ে ছটফট করতে থাকে। মুহূর্তের মধ্যে কাপড়টি তার উপর পেঁচিয়ে যায়, যেন তাকে এই কাফনের কাপড়ে বেঁধে ফেলা হয়েছিল। এই কাপড় শক্ত হয়ে পেঁচিয়ে আস্তে আস্তে করে মীরনার শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে ফেলতে শুরু করে। এর ফলে সে প্রচণ্ড রক্তাক্ত হতে থাকে, যে রক্ত গিয়ে পড়ছিল গেন্দিসের গায়ে। অন্যদিকে মীরনা এইভাবেই ছটফট করতে করতে সেখানেই মারা যায়, আর এরপর গেন্দিসেরও প্রার্থনা কবুল হয়ে যায়। সে লোড়োকে খুশি করার জন্যই মীরনার বলি দিয়েছিল। কিছু সময়ের মধ্যেই তারিন রুমে গিয়ে দেখতে পায় তার মায়ের এই অবস্থা, সে আর এই পৃথিবীতে নেই, যা দেখে সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। ডক্টররাও এখানে মীরনার মৃত্যুর কারণ কিছুতেই খুঁজে পাচ্ছিল না, তাই তারা চাইছিল মীরনার ময়নাতদন্ত করতে। তবে এতে রাজি হয় না আনোয়ার। সে চাইছিল না তার স্ত্রীর শরীরের ওপর আর কোনো অস্ত্রোপচার হোক। সে চাইছিল যেন আজ রাতেই সে তার স্ত্রীর দাফনের কাজ শেষ করতে পারে। ডক্টররাও এতে রাজি হয়ে যায়। ডক্টরদের সাথে কথা বলে আনোয়ার লক্ষ্য করে তারিন যে স্থানে বসেছিল সেখানে সে নেই, যা দেখে সে সামনের দিকে এগিয়ে যায় তারিনের খোঁজে। অন্যদিকে আমরা তারিনকে মর্গে দেখতে পাই। সে হয়তোবা তার মাকে শেষবারের মতো দেখার জন্য সেখানে গিয়েছিল। তার সামনে থাকা লাশটির মুখ থেকে কাপড় সরাতেই সে অবাক হয়ে যায়, কেননা এটা তার মা ছিল না। পরবর্তীতে সে সামনে থাকা একটা বক্সের কাছে যায়, এর ভেতরেই হয়তোবা মীরনার লাশ রয়েছে। এটা ভেবে সে বক্সটি খোলে। এরপরই সে আচমকা ভয় পেয়ে যায় তার মায়ের এই ভয়ানক রূপ দেখে। লাশটি দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা কোনো মানুষের লাশ। এমন সময় আস্তে আস্তে করে তার পেছনে থাকা একটা বক্সের দরজা আপনা আপনি খুলে যায়। সে ওই শব্দ শুনে সেদিকে এগিয়ে যায়। কিছুটা ভয়ে ভয়ে সে সামনের দিকে এগোচ্ছিল। এমন সময় ওই বক্সের ভেতর থেকে ভয়ানক কিছু একটা বেরিয়ে আসে, যা দেখে তারিন ভীষণ ভয় পেয়ে যায়। তখনই সে লক্ষ্য করে বক্সের দরজা তো আগে থেকেই বন্ধ। তাহলে সে যা কিছু দেখছে এগুলো কি ভুল দেখেছে? যাই হোক, আপাতত সে তার মায়ের লাশের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। ওই রাতেই মীরনার দাফনের ব্যবস্থা করা হয়, যেখানে দাফনের সময়ও আনোয়ার তার স্ত্রীর এই ভয়ানক রূপ দেখে সহ্য করতে পারছিল না। এই রূপ দেখে তিনি রুহও যেন কেঁপে ওঠে। ওই সময় তারিন লক্ষ্য করে সুভান সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। তারিন তো তখনও পর্যন্ত এই সব কিছুর জন্য সুভানকেই দায়ী করে যাচ্ছিল, তাই তার এখানে সুভানের এইভাবে বেরিয়ে যাওয়াটাও সন্দেহজনক বলে মনে হয়। আমরা দেখতে পাই সেখান থেকে সুভান সরাসরি এসেছে তার বাবার ওই বাড়িতে, যে বাড়ির চাবি তার কাছে ছিল না। সে বাড়ির ভেতরে প্রবেশ করতেই একটা বিদঘুটে গন্ধ পায়, যা অনুসরণ করতে করতে সে ওই স্থানে পৌঁছে যায় যেখানে আনোয়ার তার বাচ্চার লাশ পুঁতে রেখে গিয়েছিল। সেখানে সে ওই খালি গর্তটিও খুঁজে পায়, তবে আশেপাশে কোথা থেকে এই গন্ধটি আসছে তা সে বুঝতে পারছিল না। এমন সময় সে সেখানকার একটা গাছে ওই লাশটিকে ঝোলানো অবস্থায় দেখতে পায়, যা দেখে এবার সুভান নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই এখানে কিছু না কিছু উল্টোপাল্টা হচ্ছে। তাই সে এবার তার সাথে করে আনা কুড়ালটি বের করে নেয় এবং সেটা দিয়ে ওই তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই সে অবাক হয়ে যায়, কেননা ভেতরে ছিল কালো জাদুর জিনিসপত্র। আর যেহেতু এই বাড়ির ভেতরে আনোয়ার বাদে আর কেউই আসতে পারতো না, তাই এই ব্যাপারটা তো নিশ্চিত হয়ে যায় যে আনোয়ারই এই সব কালো জাদুর সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। সে এখানে একটা কাচের গ্লাসও পায়, যার ভেতরে কি আছে তা এই মুহূর্তে আমাদেরকে দেখানো হয় না। তবে সে এমন কিছু দেখে যা দেখে সে তখনই সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তবে আচমকাই তার উপর আক্রমণ করে তারিন। তার পিছু করতে করতে তারিন সেখানে এসেছিল এবং সে মনে করেছিল সুভান হয়তো বা এখানে থেকেই কালো জাদু করে। এ কারণেই সে সুভানকে মেরে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে আসলে এই সব কিছুর পেছনে যে ছিল, অর্থাৎ আনোয়ার চলে যায় গেন্দিসের বাড়িতে, অর্থাৎ গেন্দিসকে আনোয়ার খুব ভালো করে চিনত। দৃশ্য চলে যায় সুভানের কাছে, যার তখন জ্ঞান ফিরে এসেছিল।
চোখ মেলতেই সে নিজের সামনে তারিনকে দেখতে পায়। তবে তারিন তো তার উপর ভীষণ আকারে রেগেছিল, কারণ সে নিজের মায়ের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী করছিল সুবহানকে। এর উপর আবার সে ভেতরে ওই কালো জাদুর জিনিসপত্রও দেখেছিল। এই ব্যাপারে প্রশ্ন করাতে সুবহান তাকে সবকিছু বুঝিয়ে বলতে চায়, তবে তারিন তো কোনো কিছু শুনতে রাজিই ছিল না। তখন সুবহান তাকে জানায় যে গত 5 বছর যাবৎ সে এই বাড়িতে প্রবেশ করেনি। যখন থেকে তার বাবা আনোয়ার এই বাড়ি থেকে শিফট করেছে, তখন থেকে এই বাড়িতে শুধুমাত্র আনোয়ারই আসে। একজন ক্রেতা পাওয়ার পরই সে প্রথমবারের মতো এই বাড়ির দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেছিল, তবে সে ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। আর এই ব্যাপারে সে যখন তার বাবার সাথে কথা বলতে চায়, তখন তার বাবা তাকে হেল্প পর্যন্ত করেনি। তখন তারিন রেগে গিয়ে বলে যে তার বাবা তো তাকে টাকা দিতে রাজি ছিল, তা না নিয়ে সে কেন তার বাবাকে এখন সবকিছুর জন্য দায়ী করছে। তখন সুবহান তাকে জানায় যে তার বাবার উপর সুবহানের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে সে নিশ্চয়ই এই বাড়ির ভেতর কিছু একটা লুকাচ্ছে। এ কারণেই সে প্রথম থেকে এই বাড়ির ভেতরে ঢোকার জন্য নানান রকম বাহানা খুঁজছিল, কেননা তার বিশ্বাসই হচ্ছিল না এত কম সময়ে আনোয়ার এত ধনী কিভাবে হলো। আর এখন এসে সে এর রহস্য জানতে পেরেছে। তবে তারিন তো এখানে তার বাবার বিরুদ্ধে কিছু শুনতে রাজিই ছিল না। অন্যদিকে তার বাবা আনোয়ার পৌঁছে গিয়েছিল গেন্দিসের কাছে। সে গেন্দিসকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করে যে তার স্ত্রীকে সে কেন মারল। তখন গেন্দিস বলে তার লোভের শাস্তির স্বরূপ তার স্ত্রীকে তাকে হারাতে হয়েছে। একথা বলে সে ভেতরের দিকে চলে যায়। তার পিছু পিছু আনোয়ারও ভেতরের দিকে যায়। সে এখানে লোরোর ওই মূর্তি দেখে আরো বেশি রেগে যায় এবং বলে সে এখন এই সব কিছু বন্ধ করতে চাইছে। এরপরও গেন্দিস কেন তার পিছে পড়ে আছে। এখানে তাদের কথা থেকে আমরা সবকিছু বুঝতে পারি। 5 বছর আগেও আনোয়ারের অবস্থা বেশ খারাপ ছিল। আর্থিকভাবে সে একদমই সচ্ছল ছিল না। তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তারিনের স্কুলের বেতন পর্যন্ত দিতে পারত না। আর তখনই সে গেন্দিসের শরণাপন্ন হয়। গেন্দিস লোরোর সাহায্যে তাকে ধনী করে তোলে, তবে এর বদলে তাকে প্রতিনিয়ত বলি দিতে হতো। তবে আনোয়ারের লোভ দিন দিন বাড়তে থাকে, যার ফলে গেন্দিস এবার তার স্ত্রীকেই বেছে নিয়েছিল বলি দেওয়ার জন্য। যা শুনে আনোয়ার আরো বেশি রেগে যায় এবং জানায় যে সে বলি দেওয়ার জন্য অলরেডি 2টো বাচ্চার ব্যবস্থা করে রেখেছিল, তাহলে সে তার স্ত্রীর বলি কেন নিল। একথা শুনে গেন্দিস একটু অবাক হয়। দৃশ্য চলে যায় সোনিয়ার কাছে, যে কিনা ওই মুহূর্তে প্রেগনেন্ট ছিল। আর একদম অস্বাভাবিকভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই তার পেটের আকৃতি এত বেড়ে গিয়েছিল যেন তার ডেলিভারির সময় চলে এসেছে। এই মুহূর্তে সে হসপিটালে ছিল, যেখানে সে আচমকাই তার সামনে ওই লাশকে দেখতে পায় এবং ভয় পেয়ে ওঠে। অন্যদিকে আমরা তিনিকে দেখতে পাই, যার অসুস্থ শরীর থেকে আমরা বুঝতে পারি যে তিনিও প্রেগনেন্ট। আর এই দুজনকে প্রেগনেন্ট করে তাদের বাচ্চাদের বলি দিতে চাইছিল আনোয়ার, আর সেই সাথে তাদেরও। কেননা যেসব বাচ্চাদের বলি দেওয়া হবে তাদের মাকেও সাথে সাথে বলি দিতে হবে। এ কারণেই আনোয়ার কিছুতেই চাইছিল না যে তার নিজের স্ত্রী অর্থাৎ সে যাকে ভালোবাসে মির্না কোনোভাবে প্রেগনেন্ট হোক। তাই সে চলে এসেছিল গেন্দিসের নজরে। তাই তো আনোয়ার বারবার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না। এখন অন্যদিকে আমরা তারিনকে দেখতে পাই, যে কিনা ওই স্থানে একটা বই খুঁজে পায়। এই বইয়ের নাম দেখে তার কিছু একটা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় নাবিলদের ওই কোম্পানির নাম, যেটা ওই বইয়ের নামে ছিল। তাই সে তখনই কল করে তার বান্ধবীকে এবং বলে ওই কোম্পানির ডিটেলস তাকে পাঠিয়ে দিতে। এরপর সে চলে যায় তার চাচার কাছে। সে সুবহানকে জিজ্ঞাসা করে যে এই বই ব্যবহার করেই সে নিশ্চয়ই কালো জাদু করত। তখন সুবহান বলে যে এই বইয়ের ভেতরে যা কিছু লেখা আছে সেই কালো জাদু করলে মূলত মানুষ অর্থ সম্পদ পায়। তার অর্থ সম্পদ তো একই জায়গায় আছে, বরং সে তো অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। অর্থের মালিক গত 5 বছরে তার বাবা হয়েছে, অর্থাৎ এই কালো জাদু সুবহান নয় বরং তার বাবা আনোয়ার করেছে। আর এটা যদি তার বিশ্বাস নাও হয়ে থাকে, তাহলে সে যেন বাড়ির বাইরে থাকা তার নবজাতক ভাইয়ের ওই লাশ দেখে, যা গাছের সাথে ঝুলানো আছে। যা শুনে এবার তারিন চুপ হয়ে যায়। সে বুঝতে পারে সে শুধু শুধু সুবহানকে সবকিছুর জন্য দায়ী করে যাচ্ছে। সুবহান তো সত্যি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। এর মানে এই সবকিছুর পেছনে রয়েছে তার বাবা। তার বাবাই অর্থ সম্পদ বাড়ানোর জন্য এত কিছু করেছে, আর এর শিকার হয়েছে তার নিজের মা। তখনই তার কাছে তার বান্ধবীর মেসেজ আসে, যেখানে সে নাবিলদের ব্যাপারে ডিটেলস সবকিছু জানতে পারে। অন্যদিকে ওই সময় আমরা নাবিলকে দেখতে পাই, যে কিনা ছিল গোরস্থানে। সেখানে সে মির্নার কবর খুঁড়ে তার ভেতরে প্রবেশ করে এবং মির্নার শরীর থেকে কাফনের কাপড় খুলে নিয়ে আসে। হয়তোবা এটাও তাদের এই ভয়ঙ্কর রিচুয়ালের কোনো একটা অংশ।
এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা তিনিকে দেখতে পাই, যে কিনা বাড়িতে সম্পূর্ণরূপে একা ছিল। এমন সময় হঠাৎই সে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছিল সে সেটা দেখার চেষ্টা করে। এমন সময় দেখা যায় তার পেছনে মীর্নার ভয়ানক এক মূর্তি এসে উপস্থিত হয়েছে, যা দেখে সে ভয় তো পেয়ে যায়। ঠিক তখনই এক টুকরো কাপড় তার দিকে তেড়ে আসে, যা দেখে তিনি দৌড়ে চলে যায় নিজের ঘরে এবং দরজা বন্ধ করে সেখানেই অপেক্ষা করতে থাকে। সে বুঝতে পারছিল না তার সাথে এই সব কিছু কি হচ্ছে। তখনই তার ঘরে থাকা ফ্যানের সাথে সে ওই বাচ্চাটির লাশ ঝুলতে দেখতে পায়, যেখান থেকে এক টুকরো চুল লম্বা হয়ে এসে তার গলায় পেঁচিয়ে যায় এবং তাকেও উপরে টেনে তোলে। আর ঠিক এইভাবেই মৃত্যু ঘটে তিনির। অন্যদিকে তারিনকে বাইরের ওই লাশ দেখাতে নিয়ে এসেছিল সুভান, যেখানে সে তিনির ব্যাপারে তারিনকে খুলে বলে। মূলত তিনি এবং সুভান একে অপরকে পছন্দ করত, তাই তো আজ যখন তিনি ওই ঘরে প্রবেশ করেছিল তখন সুভান এগিয়ে যায় তার সাথে কথা বলতে। আর ঠিক তখনই তিনি ভয়ে ভয়ে তাকে জানায় যে সে প্রেগনেন্ট, যা শুনে সুভানের আর বুঝতে বাকি থাকে না যে এর পেছনে রয়েছে আনোয়ার। তখন তিনির মাধ্যমে সুভান জানতে পারে যে শুধুমাত্র আনোয়ার তাকে প্রেগনেন্টই করেনি, বরং তিনিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে সে তিনিকে দিয়ে একটা রিচুয়ালও করিয়েছে। মূলত তিনির অনেক টাকার প্রয়োজন ছিল, যার সুযোগ নিয়ে আনোয়ার তাকে দিয়ে প্রথমে রিচুয়াল করিয়েছে আর এরপর তার সাথে মিলিত হয়েছে। এই ব্যাপারটা জেনে তারিন অবাক হয়। তখন সুভান বলে হয়তোবা আনোয়ারের আরও বেশি নবজাতক শিশুর প্রয়োজন বলি দেওয়ার জন্য। এটা জানার পর তারিন তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে তার বাবা ফোন ধরছিল না। অন্যদিকে আমরা তার বাবাকে দেখতে পাই, যে কিনা তখনও পর্যন্ত গেন্দিসের সাথে কথা বলছিল। গেন্দিস বলে সে নিজে ধনী হওয়ার জন্য অনেক কিছু করেছে, এর জন্য সে নিজের সন্তানের কুরবানি পর্যন্ত দিয়েছে, আর এর সামনে তো আনোয়ারের স্ত্রী সন্তান খুবই ছোট জিনিস। একথা শুনে আনোয়ারের আর বুঝতে বাকি থাকে না যে মীর্নাকে মারার পেছনে আনোয়ারের কোনো স্বার্থ নয়, বরং গেন্দিসের নিজের স্বার্থ রয়েছে। সেই সাথে এখন গেন্দিস মারার কথা ভাবছে তার মেয়ে তারিনকে। তখনই সেখানে চলে আসে নাবিল এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সে আনোয়ারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে ইতিমধ্যে বাবার লোকেশন বের করে তারিন এবং সুভান রওনা দিয়েছিল আনোয়ারের উদ্দেশ্যে, যেখানে আনোয়ারের একটু জ্ঞান ফেরা মাত্রই সে নাবিলকে দেখে অবাক হয়ে যায়, কেননা সে এর আগেও তারিনের সাথে নাবিলকে দেখেছিল। ফলে আনোয়ার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এর পরবর্তী শিকার তারিনই হতে চলেছে। তাই সে এখানে নাবিলের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তার মেয়ে তারিনের কোনো ক্ষতি না করে। তখন নাবিল জানায় যে লোরোর তারিনের রক্তের প্রয়োজন, কেননা একমাত্র তারিনের রক্ত পেলেই সে জীবিত হয়ে উঠবে, বেরিয়ে আসবে নরক থেকে। আর এরপর তাদের পূজারী অর্থাৎ গেন্দিস এবং তার উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। এইসব বলেই খুশি হতে থাকে গেন্দিস এবং নাবিল। এইসবের মাঝেই আমরা দেখতে পাই তারিন এবং সুভান সেখানে পৌঁছে গিয়েছে। তারা বাইরে আনোয়ারের গাড়ি দেখে বেশ অবাক হয়, তাই তো তারা আর দেরি না করে ভেতরে প্রবেশ করে, যেখানে আনোয়ারের একটু একটু হুঁশ ফিরে এসেছিল। সে গেন্দিসকে একটা রিচুয়াল করতে দেখতে পায়। ওই মুহূর্তে গেন্দিসের কাছে ছিল মীর্নার কাফনের কাপড়। এই কাফনের কাপড় এবং চুলের অংশ নিয়ে সে কালো জাদু করতে আরম্ভ করে। এটা সে উৎসর্গ করে লোরোর উদ্দেশ্যে। সাথে সাথে আশেপাশের বাতি নিভে যায়, যেন এক ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়। গেন্দিস আনোয়ারকে বলে যে মেয়েকে বাঁচাতে চাইলে আনোয়ার যেন তাদেরকে সাহায্য করে। সে আনোয়ারকে বলে সে নিজের হাত কেটে যেন নিজের রক্ত এই কাপড়ের উপর ফেলে। আনোয়ার এটা করার জন্য এগিয়ে যায় ঠিকই, তবে সে নিজের হাত কাটে না, বরং ওই ছুরি ঢুকিয়ে দেয় গেন্দিসের ভেতরে। ফলে গেন্দিসও ছটফট করতে থাকে। আনোয়ার মনে করে সে হয়তোবা এবার সবকিছু থামাতে পেরেছে, তবে এটা কি এতটাই সহজ ছিল? কেননা আনোয়ার সেখান থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আমরা গেন্দিসকে পুরোপুরিভাবে ওই লোরো দ্বারা পজেস হতে দেখতে পাই, যার মধ্যে চলে এসেছিল অফুরন্ত শক্তি। সে ভয়ানকভাবে বেরিয়ে আসে আনোয়ারকে ডাকতে ডাকতে। আনোয়ার তাকে দেখে ভয় পেয়ে যায় এবং দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে যায়। তখনই তার সামনে চলে আসে গেন্দিস। গেন্দিসের ভেতরে থাকা লোরো জানায় যে তার নিজেকে মুক্ত করার জন্য আনোয়ারের রক্তের প্রয়োজন। একথা বলেই সে আনোয়ারের ওপর হামলে পড়ে। আনোয়ারও এখানে নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করতে থাকে। তবে গেন্দিসের এই ভয়ানক শক্তির সাথে পেরে ওঠা তো এতটাও সহজ ছিল না। এক পর্যায়ে গেন্দিস তার গলা চেপে ধরে এবং তাকে হাওয়ায় তুলে তাকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। এমন সময় সে কিছু আওয়াজ শুনতে পায়। মূলত ভেতরে প্রবেশ করার দরজা বন্ধ থাকায় সুভান জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে
এবং চলে আসে আনোয়ার এবং গেন্দিসের ওই স্থানে। আনোয়ারের এই অবস্থা দেখে তারিনের চোখে পানি চলে আসে। গেন্দিস তাদেরকে দেখা মাত্রই আনোয়ারকে ছেড়ে দেয় এবং এগিয়ে যায় তারিনের দিকে। তবে মাঝে চলে আসে সুবহান, যার গলা চেপে তাকে হাওয়ায় তুলে তাকেও মেরে ফেলার চেষ্টা করতে থাকে গেন্দিস। অন্যদিকে সুযোগ পেয়ে তারিন ছুটে যায় তার বাবার কাছে, যেখানে আনোয়ার তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবার মৃত্যুতে তারিন ভেঙে পড়ে কান্নায়। অন্যদিকে গেন্দিস সুবহানকে বলতে থাকে যে সে যেন গেন্দিসের সামনে অর্থাৎ লোরোর সামনে মাথা নত করে। তবে এতে সুবহান রাজি হয় না। সে যেহেতু মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিল তাই সে জানতো শয়তানের ছলনা কিভাবে কাটাতে হয়, তাই তো সে দোয়া কালাম পড়তে শুরু করে। এর ফলে ওই শয়তান আস্তে আস্তে করে দুর্বল হতে থাকে। এমন সময় সেখানে চলে আসে নাবিল, যার এক হাতে ছিল হাতিয়ার, অন্য হাতে ছিল কেরোসিন তেল। তাকে এখানে দেখে তারিন বেশ অবাক হয় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে আসলে কে। নাবিলের উত্তর না দিয়ে ওই হাতিয়ারটি তার দিকে এগিয়ে দিয়ে বলে নিশ্চয়ই তার এটা প্রয়োজন হবে। যা শুনে তারিন তখনই ওই হাতিয়ারটি তুলে নেয় এবং চলে যায় গেন্দিসের কাছে। সে তার চাচাকে বাঁচানোর জন্য গেন্দিসকে এটা দিয়ে আঘাত করতে চাইছিল, তবে গেন্দিস তা ধরে ফেলে এবং সেটা ছুঁড়ে তার দিকে ভয়ানকভাবে এগোতে থাকে। এরই মাঝে আমরা নাবিলকে দেখতে পাই যে কিনা লোরোর ওই মূর্তিতে কেরোসিন ঢালে, আর এরপর সে সেটাতে আগুন ধরিয়ে দেয়। ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল, কেননা নাবিল তো নিজেই লোরোর পূজারী, তাহলে সে কেন লোরোকে আটকানোর চেষ্টা করছিল। আমরা দেখতে পাই ওই মূর্তিতে আগুন ধরার সাথে সাথেই গেন্দিস ছটফট করতে আরম্ভ করে, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নাবিল। আর এরপর সে সেখান থেকে চলে যায়। গেন্দিস ছটফট করতে করতে সেখানেই পড়ে যায়। তারিন চলে যায় তার চাচা সুবহানের কাছে, তবে ততক্ষণে সুবহানও মারা গিয়েছিল। ফলে তারিন এবার পুরো পৃথিবীতে একা হয়ে পড়ে। তখনই তার চোখ পড়ে নাবিলের দেওয়া ওই হাতিয়ারটির দিকে। সে সেখানে যায় এবং ওই হাতিয়ারটি তুলে নেয়। সে দেখতে পায় গেন্দিস তখনও শুয়ে ছটফট করছে, তাই সে গেন্দিসের উপর ওই হাতিয়ার দিয়ে আঘাত করে এবং সেখানেই বসে কাঁদতে থাকে। একটুখানি লোভের কারণে 5 বছরের মাথায় আনোয়ারের পুরো পরিবার ঠিক এইভাবেই শেষ হয়ে যায়। নিষ্পাপ সুবহানও এর থেকে বাঁচতে পারে না। তবে আদৌ কি তার পরিবার শেষ হয়ে গিয়েছিল? কেননা আমরা সোনিয়াকে দেখতে পাই, যে কিনা প্রেগনেন্ট ছিল এবং এই প্রেগনেন্ট অবস্থায় সে গিয়েছিল একজন কবিরাজের কাছে। এই কবিরাজ আর কেউ নয় বরং ছিল নাবিল নিজে। তার পাশেই ছিল লোরোর আরেকটি মূর্তি, যা থেকে আমরা বুঝতে পারি যে নাবিল হয়তোবা এবার আনোয়ারের রক্ত সোনিয়ার মাধ্যমে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ সে লোরোর পথ ছাড়েনি, শুধুমাত্র গেন্দিসকে ধোঁকা দিয়েছিল। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই অদ্ভুত কালো জাদুর গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।